অন্তর্বর্তী সরকারের সাশ্রয়ী মূল্যে ওষুধ সহজলভ্য করতে ২৯৫টি ওষুধ অন্তর্ভুক্ত করে জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা হালনাগাদ করা হয়েছিল। তবে আগের সরকারের রেখে যাওয়া তালিকা কার্যকর না করে বিএনপি সরকার নতুন করে তালিকাটি হালনাগাদের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ২২ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এই কাউন্সিলের নেতৃত্ব দেবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ বিষয়ে সংবাদ পর্যালোচনায় বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার তবিবুর রহমান। সঙ্গে আছি আমি তিন্নি অধিকারী। তবিবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি সমকালের স্টুডিওতে। প্রথমেই জানতে চাইছি যে এই তালিকাটা তো ছিল, কিন্তু নতুন করে আবারও কেন তৈরির প্রয়োজন হলো? মূলত অতি প্রয়োজনীয় ওষুধের তালিকা আসলে আমাদের বাংলাদেশে ২০১৬ সাল থেকে বাস্তবায়ন হয়েছে। এতে ১১৮টা ওষুধের তালিকা সরকার নির্ধারণ করেছে এবং এই তালিকার দাম সরকার নিজে নির্ধারণ করে এবং ওষুধ প্রশাসনের মাধ্যমে এটি বাস্তবায়ন করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় নতুন করে একটি তালিকা হালনাগাদ করা হয়। দীর্ঘ ১ বছর ধরে এটি পর্যালোচনা করে সব মিলাই ২৯৫টা ওষুধের একটি তালিকা প্রস্তুত করা হয় অতি জরুরি ওষুধের। এই তালিকা গ্যাজেট আকারেও প্রকাশ করা হয় গত ফেব্রুয়ারিতে। এর আগে উপদেষ্টা পরিষদ মিলে এটি অ্যাপ্রুভ দেওয়া হয় জানুয়ারিতে। এরপরেও নতুন সরকার আসছে, বিএনপি সরকার চাইছে এই তালিকা তারা হালনাগাদ করার জন্য গতকালকে একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। এখানে ২৪ জন সদস্য রাখা হয়েছে। এই পরিষদের সভাপতি হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী এবং সদস্য সচিব হচ্ছে স্বাস্থ্য সচিব। আমরা জানতে চাইছিলাম হঠাৎ করে কেন এই তালিকা আছে, কেন প্রস্তুত করা হলো, নতুন করে আবার তালিকা হালনাগাদের কারণ কি? তারা বলছে যে যেহেতু এটা অন্য একটা সরকার করেছে, এই তালিকা আমরা আসলে যথাযথভাবে পর্যালোচনা করে দেখব। সবকিছু ঠিক থাকলে এই তালিকা রাখবো, তা না হলে নতুন করে সংযোজন বিয়োজন করা হবে। এখন প্রয়োজন হচ্ছে যে এই ফেব্রুয়ারিতে এই তালিকার গ্যাজেট আকারে প্রকাশ করা হলো। ফেব্রুয়ারির পরে সরকার জুন পর্যন্ত আসলো, কিন্তু এই বিএনপি সরকার এই তালিকা নিয়ে কাজও করেনি এবং বাস্তবায়নের উদ্যোগ নেয়নি। নতুন করে একটা কমিটি গঠন করা হয়েছে, মানে আগের তালিকার ওষুধের দাম নির্ধারণ এবং কম দাম হওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই তালিকাটা আসলে বাস্তবায়ন হলে কি হবে? আচ্ছা, মূলত এটা করা হয় ওষুধের দাম মানুষের সহজলভ্য এবং কম দামে ওষুধ মেলার জন্য। যদি আমি একটু ব্যাখ্যা করে বলি, আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যয় যদি ১০০ টাকা হয়, তাহলে ৪৪ টাকা ওষুধ কিনতে ব্যয় হয়। হয়ে যায়। এই ব্যয় কমানোর জন্য সরকারের একটা উদ্যোগ বলতে পারেন যে অতি প্রয়োজনে আমাদের ১০০% মধ্যে ৮০% ওষুধ লাগে এমন একটি তালিকা প্রস্তুত করে এই তালিকা হালনাগাদ করে সরকার দাম নির্ধারণ করবে এবং এখানে সরকার কিছু কিছু ভর্তুকিও দেয়। আচ্ছা। তো এটা সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায়, বেসরকারি হাসপাতালে কিনে নিতে হয়, সেটাও যাতে কম দামে কিনতে পাওয়া যায়, সেই কারণেই এই তালিকা প্রস্তুত করা হচ্ছে। তো এই তালিকা যদি বাস্তবায়ন হয় তাহলে একদম সাদামাঠা যদি বলতে হয়, যাতে সাধারণ মানুষ কম দামে ওষুধ পাবে। এই তালিকাগুলো আসলে বাস্তবায়ন হলে সাধারণ মানুষের যেই ওষুধের দাম এবং সরবরাহ, মানে এক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আসতে পারে? আচ্ছা, এখন প্রথমে যে কমিটি গঠন করা হয়েছে, এই কমিটি আগের তালিকা নিয়ে বসবে, এই তালিকা রিভিউ করার কাজ করবে এবং এই তালিকা আবার গ্যাজেট আকারে প্রকাশ করবে। এরপরে ওষুধ প্রশাসন এবং সরকার মিলে, সরকার বলতে স্বাস্থ্য মন্ত্রণালয়, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, তাদেরকে মিলে একটা দাম নির্ধারণ করবে। এই দাম নির্ধারণ করে এটা সময় উপযোগী হতে হবে এবং এই দাম নির্ধারণ ক্ষেত্রে সরকার পক্ষ যেমন দাম নির্ধারণ ক্ষেত্রে ২টা বিষয় মাথায় রাখতে হবে। রোগী যেমন কম দামে ওষুধ যাতে পায় এবং যারা উৎপাদন করছে তাদের যাতে লোকসান না হয়। তো এই ২টা মাথায় রেখে দাম নির্ধারণ করার পরে ওষুধ প্রশাসনে একটা তালিকা প্রস্তুত করে দিবে। ওষুধ প্রশাসন এই ওষুধগুলো যখন বাজারে আসবে, এমআরপি নির্ধারণ করে দেবে ওষুধ প্রশাসন এবং বাজারে এই দামে বিক্রি হচ্ছে কিনা তারাও তদারকি করবে। ওষুধ প্রশাসনের কাজ হচ্ছে যে বছরে বছরে এটা তদারকি করা। ২ বছর পার হলে আবার সব জনপ্রতিনিধি এবং ব্যবসায়ী শ্রেণী যারা আছে তাদের নিয়ে বসে আবার এই দাম নির্ধারণ করা, নতুন করে। এই দাম আবার
একবারে বাড়বে এরকম না। কিভাবে বাড়বে সেইটারও একটা প্রসেস বলা আছে যে ৫ থেকে ৮% হারে বাড়তে পারে। এখন যে সময় ২৯৫টা ওষুধের তালিকা প্রস্তুত করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেই সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান তিনি বলেছিলেন যে আমরা যে এই ওষুধের দাম যদি কার্যকরণ করতে পারি বা হচ্ছে বাস্তবায়ন করতে পারি, তাহলে এক্ষেত্রে চিকিৎসা ব্যয় কমে আসবে, মানুষের যে ওষুধ পেতে ভোগান্তি সেইটা দূর হবে এবং ব্যবসায়ীদেরও এখানে লাভ থাকবে। আচ্ছা, এই ব্যাপারে আসলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা কি বলছেন? আমরা গতকাল যে প্রতিবেদন প্রকাশ করছি, এই প্রতিবেদনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের এক অধ্যাপক আব্দুল হামিদ স্যার, ওনার কমেন্টস নিয়েছিলাম। উনি যেটা বলতে চাচ্ছে যে ২টা বিষয় যাতে সামঞ্জস্যতা থাকে। এখানে রুগীরও লাভ হয় এবং হচ্ছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লাভ হয়। এমন কোনো দাম বা এমন কোনো ওষুধ এখানে যাতে যুক্ত না করা হয় যেটার কোনো প্রয়োজনই নাই। ধরেন ২৯৫টা ওষুধ হচ্ছে ব্যক্তি পর্যায়ে যদি প্রয়োজন না হয়, তাহলে তালিকা ধরে ধরে বাড়ানোর কিছু নাই এবং যে তালিকার মধ্যে ওষুধগুলো আছে এই ওষুধের বাজারে সরবরাহতা নিশ্চিত করার জন্য সরকারের শক্তিশালী তদারকি বাহিনী প্রস্তুত করা জরুরি। আমি যদি উদাহরণ দিই, এখন বর্তমানে ১১৮টি ওষুধ অতি প্রয়োজনীয় তালিকায় আছে, দাম নির্ধারণ করেছে সরকার। সেই ওষুধের প্রায় অর্ধেক হচ্ছে উৎপাদন হচ্ছে না। ৫০টা কোম্পানি তাদের এই ওষুধ উৎপাদন করে না। যে নামে এই দাম নির্ধারণ করা হয়েছিল অন্য নামে নাম পরিবর্তন করে বাজারে নিয়ে আসছে এবং সেটার দাম বাড়িয়ে বিক্রি করছে। এমন পরিস্থিতি যদি আবার পুনরায় ফিরে না আসে, সেজন্য বাজার তদারকিটা সবচেয়ে বড় জরুরি এবং হচ্ছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সাথে দফায় দফায় আলোচনা করে তাদের সাথে একদম নেগোসিয়েশন করে এই দাম নির্ধারণ করা জরুরি। হঠাৎ করে তাদের সঙ্গে আলোচনা ছাড়াই যদি দাম নির্ধারণ করা হয়, তাহলে এটা মেনে নেবে না। অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছিল, সেই সময় একটা টাস্ক ফোর্স কমিটি গঠন করেছিল এবং টাস্ক ফোর্স কমিটিতে ওষুধ শিল্প সমিতির কাউকে রাখেনি। এবার যেটা সুবিধা হয়েছে, এবার ওষুধ শিল্প সমিতির রাখছে এবং হচ্ছে এই কমিটির অ্যাপ্রোচটা অনেক বড় হয়েছে। সেক্ষেত্রে ওষুধ শিল্প সমিতিরা বলছে যে একটা ভালো কিছু আসতে পারে সামনে। দর্শক, এই ছিল আজকে আমাদের সংবাদ পর্যালোচনার বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব আপনাদের সাথে।